আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কমার্স স্কুল বাংলাদেশের আরো একটি নতুন ক্লাসে। কমার্স স্কুল বাংলাদেশে নিয়মিত কমার্স ভিত্তিক বিষয়ের উপর নানা রকম তথ্যভিত্তিক শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয়, যার মাধ্যমে উক্ত বিষয়ের সুবিধাভোগী তার সুবিধামতো সময়ে ভিডিওটি থেকে বিষয়টি সম্পূর্ণ ফ্রিতে শিখে নিতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ক্রেডিট রিপোর্ট নিয়ে। এর আগে একটি ভিডিওতে আমি ক্রেডিট রিপোর্ট কি, ক্রেডিট রিপোর্ট কেন প্রয়োজন, এর গুরুত্ব, এর অত্যাবশ্যকীয় এবং এর লিমিটেশন সম্পর্কে আলোচনা করেছি। যারা এখন এই ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। ভিডিও লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি সেই ভিডিও থেকে আপনারা ক্রেডিট রিপোর্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব একটি অরিজিনাল ক্রেডিট রিপোর্ট, এবং তুলে ধরার সেই অরিজিনাল ক্রেডিট রিপোর্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে একটি ক্রেডিট রিপোর্টে আসলে কি কি ধরনের ইনফরমেশন থাকে। এটি হচ্ছে একটি অরিজিনাল ক্রেডিট রিপোর্ট। দেখেন, এই ক্রেডিট রিপোর্ট যে প্রতিষ্ঠানটি ইস্যু করেছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোজ লিমন। আমরা ক্রেডিট রিপোর্ট রেটিং এজেন্সি বলতে অনেকেই জানি যে ডিএনবি। আসলে ডিএনবি একমাত্র ক্রেডিট রিপোর্ট রেটিং এজেন্সি না, বিশ্বে অনেক রকম ক্রেডিট রিপোর্ট রেটিং এজেন্সি আছে। তবে ডিএনবি সব থেকে বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং তাদের কস্টিংও অনেক বেশি হওয়ায় অনেকেই তাদের কাছ থেকে ক্রেডিট রিপোর্ট কালেকশন না করে বিভিন্ন নতুন নতুন বেশ কিছু ক্রেডিট রিপোর্ট রেটিং এজেন্সি আছে লাইসেন্স প্রাপ্ত, তাদের কাছ থেকেও কালেক্ট করে। তো এই ক্রেডিট রিপোর্টে দেখেন, আমি এই ক্রেডিট রিপোর্ট যেটি ওপেন করেছি সেটি একটি 16 পেজের ক্রেডিট রিপোর্ট। প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের নেচার ভেদে ক্রেডিট রিপোর্টের পেজ কম বা বেশি হতে পারে, সবসময় যে 16 পেজ হবে এমনটাও না। প্রতিষ্ঠান ভেদে কিছু ক্রেডিট রিপোর্টের ইনফরমেশনও তারতম্য করে। তো চলুন আমরা এই ক্রেডিট রিপোর্টের ইনফরমেশনগুলো দেখি। যেমন এই ক্রেডিট রিপোর্টটি কালেক্ট করেছে প্রাইম ব্যাংক লিমিটেড, এবং এই ক্রেডিট রিপোর্ট এই ক্রেডিট রিপোর্ট কোন প্রতিষ্ঠানের জন্য প্রাইম ব্যাংক কালেক্ট করেছে সেটি হচ্ছে জিএমএস টেক্সটাইলস লিমিটেড। এবং এই ক্রেডিট রিপোর্ট 2023 সালের 20 মার্চে ইনকোয়ারি করা হয়েছিল, এবং এই ক্রেডিট রেটিং এজেন্সি ও প্রাইম ব্যাংকে 2023 সালের 20 মার্চে এটি হ্যান্ডওভার করেছে। তাহলে এই ক্রেডিট রিপোর্টের ইস্যুইং ডেট হচ্ছে 20 মার্চ 2023, এবং একটি ক্রেডিট রিপোর্ট কতদিন ভ্যালিড থাকে সেই সম্পর্কেও আমরা আলোচনা করেছি। সেটি হচ্ছে একটি ক্রেডিট রিপোর্ট ইস্যুইং ডেট থেকে 12 মাস অর্থাৎ 1 বছর ভ্যালিড থাকে। তো এটি হচ্ছে একটি ইন্ডিয়ান কোম্পানির ক্রেডিট রিপোর্ট। চলুন আমরা দেখি এই ক্রেডিট রিপোর্টে কি কি ইনফরমেশন আছে। দেখেন, এখানে প্রতিষ্ঠানের নাম আছে, ইয়ার অফ ইস্টাবলিশ, রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, এজ অফ কোম্পানি মানে কোম্পানির বয়স কত বছর হয়েছে, ওয়েবসাইট, এবং ইন্ডাস্ট্রি টাইপ অর্থাৎ তাদের ব্যবসাটা কি টাইপের সেই ইনফরমেশনটুকু এখানে আছে। সেই সাথে এদের ক্রেডিট অ্যাসেসমেন্ট অর্থাৎ রিস্ক এন্ড রেটিং ইনফরমেশন দেওয়া আছে। তাদের ক্রেডিট রেটিং হচ্ছে এ, লো রিস্ক। রিস্ক রিস্ক ইনফরমেশন এখানে দেওয়া আছে। সেই সাথে তাদের নাম্বার অফ ডিরেক্টরস কয়জন সেই ইনফরমেশনটুকু আছে, তাদের নাম্বার অফ শেয়ার হোল্ডার্স কয়জন সেই ইনফরমেশনটুকু আছে। এরপরে এখানে দেখেন তাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে। রিস্ক অ্যাসেসমেন্ট বলতে দেখেন তাদের প্রফিটেবিলিটি, ভালো পর্যায়ে আছে, গুড। ক্যাপিটাল স্ট্রাকচার গুড। লিকুইডিটি স্ট্রং। অ্যাক্টিভিটি স্ট্রং। গ্রোথ স্ট্রং। সাইজ স্ট্রং, অর্থাৎ তাদের তাদের ক্যাশ ক্যাপিটাল খুবই স্ট্রং পর্যায়ে আছে, এবং তাদের ব্যবসা সবসময় গ্রোথের দিকেই আছে, লসের দিকে নেই। এরপরে কোম্পানির এইখানে দেখেন কোম্পানির এটাও এই ইনফরমেশনটুকু এর আগেও উপরেও ছিল। এখানে কোম্পানি ডিটেলস দেওয়া হয়েছে, কোম্পানি ডিটেলস দেওয়া আছে। কোম্পানি ডিটেলসের পরে এখানে তাদের রেজিস্ট্রেশন ডিটেলস গুলো দেওয়া আছে, তাদের সিআইএন নাম্বার, জিএসটি নাম্বার দেওয়া থাকবে, তাদের অথরাইজড ক্যাপিটাল কত, তাদের পেইড আপ ক্যাপিটাল কত, তাদের শেয়ার ভ্যালু কত, লিগ্যাল স্ট্যাটাস কি,
ইস্যুইং, তাদের লিগ্যাল স্ট্যাটাসের ইস্যুইং অথরিটি কি, তাদের ডেট অফ লাস্ট এজিএম, এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, তাদের লাস্ট অ্যানুয়াল জেনারেল মিটিং কত তারিখে হয়েছিল, মানে এই রিপোর্ট রেডি করার আগে পর্যন্ত তাদের লাস্ট অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল 10 সেপ্টেম্বর 2021 সালে, এবং তাদের লাস্ট ব্যালেন্স শিট করা হয়েছে 31 মার্চ 2022। তারপরে তাদের একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে লাইসেন্স ডিটেলস গুলো লাগে, সেই লাইসেন্স ডিটেলস গুলো এখানে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান। তাদের লোকেশন, তাদের দেখেন বেশ কয়েকটি, এখানে তাদের টেলিফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল নাম্বার, ওয়েবসাইট সবই দেওয়া দেওয়া থাকবে। তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। তাদের ব্রাঞ্চ কয়টা, সেই ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে। তাদের ফ্যাক্টরি কয়টা, সেই ফ্যাক্টরির অ্যাড্রেসগুলো দেওয়া আছে উইথ ফোন নাম্বার। তাদের ডিরেক্টর, তাদের যে 6 জন ডিরেক্টর আছে, সেই ডিরেক্টরদের নাম এবং পদবি এখানে দেওয়া আছে। সেই সাথে তাদের যে 2 জন শেয়ার হোল্ডারের কথা তারা উপরে মেনশন করেছে, সেই শেয়ার হোল্ডারদের নাম এবং কে কতটুকু শেয়ার, কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে, সেই ডিটেলসটুকু এখানে দেওয়া আছে। এরপরে এখানে দেওয়া আছে অর্গানাইজেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে অর্গানাইজেশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, মানে তারা কত বছর ধরে এই ফিল্ডে কাজ করছে সেই ডিটেলসটুকু। তাদের অপারেশনের একটা ডিটেলস দেওয়া আছে। সেই সাথে তাদের বিজনেস ডিটেলসটাও দেওয়া আছে এখানে। তারা কি টাইপের ব্যবসায়ী, এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচার, ট্রেড এন্ড এক্সপোর্ট। তারা টেক্সটাইল আইটেম নিয়ে কাজ করতেছে। টার্মস অফ পারচেস লোকাল, ফ্রম পেমেন্ট অন ক্রেডিট, মানে তারা নগদে এবং বাকিতে দুইভাবেই ব্যবসা করতেছে। তারপরে এইখানে তাদের ব্যাংকার্স, অর্থাৎ তারা কোন সকল ব্যাংকের সাথে এই প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্ট মেনটেন করতেছে, সেই ইনফরমেশনটুকু এখানে দেওয়া আছে। তারা যে সকল ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করছে সেই ব্যাংকগুলো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আলাহাবাদ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে তাদের মেইন চার্জেস বা মর্গেজেস উইথ রেজিস্ট্রি, তাদের এই ইনফরমেশনটুকু এখানে দেওয়া আছে। তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ভিতরে আছে এখানে ব্যালেন্স শিট, অর্থাৎ এই যে তাদের লাস্ট 2 বছরের ব্যালেন্স শিটের একটা কম্পারিজন এখানে দেওয়া আছে 2022 এবং 2021-এ। 2022 এবং 2021-এর তুলনায় দেখেন তাদের কারেন্ট অ্যাসেট দেখা যাচ্ছে 2021-এর তুলনায় সেটা বেড়ে গেছে। টোটাল অ্যাসেটস তাদের বৃদ্ধি পাচ্ছে। এখানে ব্যালেন্স শিটে মূলত একটি প্রতিষ্ঠানের সকল প্রকার এবং দায় দেনা, মূলধন এবং সম্পত্তির হিসাব দেখানো হয়। এইখানেও ব্যালেন্স শিটে সেই তুলনাটাই দেখানো হয়েছে, তবে সেটি লাস্ট গত 2 বছরের। সেই সাথে তাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসের একটি স্টেটমেন্টও দেওয়া আছে গত 2 বছরের। দেখেন গত 2 বছরে তাদের রেভিনিউ রেভিনিউ কত ছিল, তাদের এক্সপেন্স কত ছিল, তাদের গ্রস প্রফিট কত ছিল, নেট অপারেটিং ইনকাম কত ছিল, সব মানে ব্যালেন্স শিটের মাধ্যমে তারা, লস অ্যান্ড প্রফিট স্টেটমেন্টের মাধ্যমে তারা সেই জিনিসটিও গত 2 বছরের তুলনা করে তুলে ধরেছে। এখানে দেখা যাচ্ছে 2021 সালের তুলনায় 2022 সালে তাদের নেট ইনকাম অনেক বেশি ছিল। তাদের কারেন্সি এক্সচেঞ্জ রেট, মানে তাদের তাদের দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেটটা এখন কত করে যাচ্ছে সেই ইনফরমেশনটুকু এখানে দেওয়া আছে। তারপরে তাদের ব্যাপারে কোনো অ্যাডভার্স ডাটা আছে কিনা সেই সেটারও রেকর্ড একটা আছে। অ্যাডভার্স ডাটার ভিতরে যে সকল জিনিস চেক করেছে সেটা হচ্ছে ডিসঅনার চেক, ডেব, লিটিগেশন, পারফরমেন্স ডিফল্ট, অ্যাডভার্স প্রেস কাভারেজ, মানি লন্ডারিং। এরপরে তাদের আরএল রেটিং, অর্থাৎ তাদের রেটিংটা দেওয়া আছে। রেটিং এর ইনফরমেশনটা উপরেও ছিল, দেখেন তাদের রেটিং দেওয়া হয়েছে তারা ভেরি গুড, এবং তাদের ব্যাপারে যে মন্তব্য দেওয়া হয়েছে, দ্য কোম্পানি ইজ কোয়াইট হেলদি financially and is capable for repaying the principal sum and interest within the due time, অর্থাৎ তারা যে ঋণ বা লোন নিয়ে থাকে তারা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সঠিক সময়ে পে করার মতো ক্ষমতা রাখে। তারপরে ক্রেডিট অ্যাসেসমেন্ট ফ্যাক্টরস দেওয়া আছে, তাদের ক্রেডিট রিকমেন্ডেশনটা দেওয়া আছে। এরপরে তাদের কোম্পানির আরো বেশ কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ তাদের কোম্পানিতে মোট কতজন এমপ্লয়ি কাজ করছে, তাদের রেঞ্জ অফ প্রোডাক্ট কি, তারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে,
তাদের এক্সপোর্ট মার্কেটগুলা কোন কোন দেশ, তারা কোন কোন দেশে এক্সপোর্ট করতেছে সেই ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। বিজনেস ট্রেন্ড অ্যান্ড প্রসপেক্টের একটা দেওয়া আছে। এরপরে সামারি অ্যান্ড অপিনিয়ন, অর্থাৎ এতগুলা ডাটা নিয়ে যে ক্রেডিট রেটিং এজেন্সি যে কাজ করলো সেই ডাটার ভিত্তিতে তারা একটি এখানে সামারি তুলে ধরেছে কোম্পানির। সামারি তুলে ধরার মাধ্যমে তারা এই পর্যন্ত তারা সামারি করেছে এই কোম্পানির। এরপরে সবশেষে তারা কি করেছে, এই কোম্পানির নামে একটি অপিনিয়ন প্রদান করেছে, এবং অপিনিয়ন তাদের সামারি এবং তাদের ইনভেস্টিগেশনের ভিত্তিতে তারা এই কোম্পানিকে ক্রেডিট রেটিং স্কোর এ অর্থাৎ ভেরি গুড বলে আখ্যায়িত করেছে, এবং তাদের সাথে যারা ব্যবসা করবে তাদের রিস্ক ফ্যাক্টর খুবই লো। এই ব্যাপারে সংজ্ঞায়িত এই ব্যাপারে তারা তাদের অপিনিয়ন প্রদান করেছে। সেই সাথে ওই ক্রেডিট রিপোর্টে, এই যে ক্রেডিট রিপোর্ট রেটিং এ মানে এ পেলে তার স্ট্যাটাস কি, বি বি পেলে স্ট্যাটাস কি, এ প্লাস পেলে স্ট্যাটাস কি, সেই ডিটেলসটাও তাদের এখানে দেওয়া আছে। তো এই ছিল একটি ক্রেডিট রিপোর্টের এ টু জেড। এখন এই ক্রেডিট রিপোর্টের মাধ্যমে আমরা যে জানলাম যে ক্রেডিট রিপোর্টের কি পয়েন্টস গুলো কি কি। কি পয়েন্টস হচ্ছে, একটি ক্রেডিট রিপোর্টে কোম্পানির ডিটেলস থাকবে, সেই সাথে নাম্বার অফ ডিরেক্টরস এন্ড শেয়ার হোল্ডারদের ইনফরমেশন থাকবে। শেয়ার হোল্ডারদের ইনফরমেশন তখনই থাকবে যদি কোম্পানিটি শেয়ার মার্কেটে রেজিস্টার্ড হয়, সেই ক্ষেত্রে। কোম্পানির ক্যাপিটাল ইনফরমেশন থাকবে, কোম্পানির ব্যাংক ইনফরমেশন থাকবে, কোম্পানির ব্যালেন্স শিট থাকবে, কোম্পানির লাস্ট ফিউ ইয়ার্স প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের একটি কম্পারিজন থাকবে, অ্যাডভার্স ডাটা মনিটরিং রেকর্ডস গুলো থাকবে, ক্রেডিট লিমিট রিকমেন্ডেশন থাকবে, রেঞ্জ অফ প্রোডাক্টস অ্যান্ড এক্সপোর্ট মার্কেটস, অর্থাৎ তারা কি সকল পণ্য নিয়ে কাজ করছে এবং কোন 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 মার্কেটে তারা তাদের পণ্য বিক্রি করছে সেই ডিটেলসটুকুও থাকবে। সবশেষে থাকবে ক্রেডিট রিপোর্ট, যে প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের কোম্পানির একটি ওভারভিউ, এবং সেই সাথে যে এজেন্সি তাদের এই রিপোর্ট নিয়ে কাজ করেছে তাদের একটি অপিনিয়ন, এবং সেই সেই অপিনিয়নের উপর ভিত্তি করে সেই ক্রেডিট রেটিং এজেন্সি কোম্পানিটিকে কোন কি পর্যায়ে রেটিং দিচ্ছে, মানে গুড, বেস্ট, বেটার, এই রিলেটেড একটি সংকেত থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে ক্রেডিট রেটিং খারাপ হলে এলসি খুলতে করণীয় কি, কয়েকটি ক্রেডিট রিপোর্ট এজেন্সি এর নাম, ক্রেডিট রিপোর্ট কালেকশন কস্ট কত, এবং এটি কি সব ক্ষেত্রেই সেম নাকি কোম্পানি টু কোম্পানি ডিফার করে, সেই ব্যাপারেও আলোচনা করা হবে। তো আশা করি ক্রেডিট রিপোর্টের কি পয়েন্টস গুলো একটি অরিজিনাল ক্রেডিট রিপোর্টের সাথে কম্পেয়ার করে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি, এবং এর পরেও যদি কারো কোনো তথ্য নিয়ে সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।